হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে আগামী দিনের মার্কেটের জন্য কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা যদি আজকের মার্কেটের দিকে দেখি ইন্ডেক্সের টোটাল পারফরমেন্স, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে নিফটির মধ্যে আমরা একটা বড় গ্যাপ ডাউন লক্ষ্য করেছিলাম এবং তারপরের দিকে যেটা গতকালের আমার এক্সপেকটেশন ছিল যে সকালের দিকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটা ফল হবে এবং তারপরে নিচে থেকে একটা রাইজ আমরা দেখতে পেতে পারি। তো গতকালের যে ভিডিও সেটা যদি আপনি শেষ পোর্শনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি জাস্ট এই ভিউটাই দিয়েছিলাম। তো মার্কেট মোটামুটি সেই রকমই একটা সেরকমই একটা সিচুয়েশন দেখালো, অর্থাৎ প্রথমেই যে ফলটা হলো তখন নিফটিতে মোরলেস প্রায় 3%-এর কাছাকাছি বা সেই রকম একটা ড্রপ আমরা দেখতে পেলাম। তারপরে সারাদিন ধরে সেটা রিকভারি করলো এবং শেষ আওয়ারের দিকে একটা নিউজ এলো, যে নিউজটার জন্য আমরা একটা অ্যাব্রাপ্টলি ওপরের দিকে বাড়তে দেখলাম। তো সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু সেন্সেক্সের অবস্থা যদি দেখি মোরলেস নিফটির মতোই, বিকজ এই দুটোই হচ্ছে আমাদের মেইন ইন্ডেক্স। তো এরপরে আমরা যদি ব্যাংক নিফটির দিকে দেখি, অর্থাৎ ব্যাংকিং শেয়ারগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণ আমরা পতন দেখতে পাচ্ছি, বিশেষ করে পিএসইউ ব্যাংকের মধ্যে। এছাড়া মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটো সেগমেন্টের মধ্যেও প্রায় 2% করে ফল আমরা লক্ষ্য করছি। তো এই রকম পতনের ফলে প্রচুর এরকম শেয়ার রয়েছে যেগুলো ভ্যালুয়েশন ওয়াইজ কিন্তু ধীরে ধীরে লিকুইডিটি পজিশনে আসছে, যেটা লাস্ট 1 বছর ধরে বা 2 বছর ধরে আমরা পাইনি, সেরকম প্রচুর শেয়ারকে কিন্তু আমরা পাচ্ছি। এরপরে আমরা যদি আজকে ইন্ডিয়া ভিক্সের কথা দেখি, ইন্ডিয়া ভিক্স কিন্তু মোটামুটিভাবে যথেষ্ট আপ, একটা সময়ে প্রায় 25-এর কাছাকাছি ছিল, 25 এরকমই জায়গায় ছিল, 24 পয়েন্ট সামথিং। তো ইন্ডিয়া ভিক্স যদি 26-এর ওপর হয়ে যায় তাহলে তারপরে অপশনের ট্রেড করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়। তো সেই কারণে এটা খুব ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া ভিক্স, অর্থাৎ ভিক্সের মধ্যে পরে যদি আরও ভিক্স বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে একটা ভোলাটাইল এনভায়রনমেন্ট দেখব, যেটা দেখছি তার থেকেও বেশি পরিমাণ দেখব। এছাড়া ইউএসডি আইএনআর সেটা প্রায় 92 থেকে বেড়ে 92.5-এর কাছাকাছি গিয়ে অলমোস্ট পৌঁছে গিয়েছে। এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা পুরোপুরিভাবে আমাদের অয়েল ড্রিভেন, এবং যেটা নিয়ে আমি লাস্ট 2-3টে ভিডিওতে অলরেডি ডিসকাশন করেছি। এছাড়া বিটকয়েনের মধ্যে সামান্য পরিমাণ বৃদ্ধি, 10 ইয়ার্স বন্ড এবং ইউএসের যে 2 ইয়ার্স বন্ড রয়েছে সেই বন্ডের ইল্ডকেও আমরা আজকের ডেটে বাড়তে দেখলাম। এখন যদি এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের কথা বলি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা আমেরিকা থেকে শুরু করে এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, সমস্ত মার্কেটগুলোর দিকে যদি দেখি প্রত্যেকটাই মোরলেস 1% 2% এরকম করে ডাউন। কেবলমাত্র আমরা নিকেই অর্থাৎ জাপানের যে ইন্ডেক্স রয়েছে তার যদি ফিউচার দেখি সেটা মোরলেস 5%-এর ওপর কিন্তু এই মুহূর্তে ডাউন রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে পুরো পৃথিবীর মধ্যে ডাউন ট্রেন্ডের বিষয়টাই কিন্তু বজায় রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। এখন আমরা যদি আজকের ডেটে টোটাল অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওগুলো দেখি তাহলে টোটাল যে 642টার মতো শেয়ার রয়েছে তারা অ্যাডভান্স এবং 2631টার মতো শেয়ার কিন্তু এখানে ডিক্লাইন স্টেটে রয়েছে, 98-এর মতো শেয়ার আনচেঞ্জড। এই হচ্ছে টোটাল আপাতত অ্যাডভান্স এবং ডিক্লাইনের মধ্যে রেশিওটা, অর্থাৎ মোর অরলেস 1:5 এরকমের কাছাকাছি বা 4-এর কাছাকাছি অ্যাডভান্স ইস টু ডিক্লাইন রেশিও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আজকের ডেটে যে সমস্ত শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এমকিওর, আধার হাউজিং ফিনান্স, অ্যাফেল, ইন্ডিয়া মার্ট এবং পারাজ ইন্ডাস্ট্রিজ। পারাজ ইন্ডাস্ট্রিজের যদি আপনি শেয়ার প্রাইস দেখেন এটা লাস্ট কয়েকটা সেশনে কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়ছে, তার কারণ এরা ইথানল প্রোডাকশন করে এবং E2O এই যে E2 যে পেট্রোলিয়ামের কথা বলা হয় সেই জায়গাটাতে যদি যেতে হয় তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ ইথানল লাগে। যেহেতু একটা ইথানল প্রোডাকশন কোম্পানি এবং অয়েল প্রাইস বাড়ছে, তো সেক্ষেত্রে ইথানলের পরিমাণ বাড়ানো হতে পারে সেই এক্সপেকটেশনে কিন্তু বিগত কিছুদিন যাবৎ আপনি যদি দেখেন পারাজ ইন্ডাস্ট্রিজ কিন্তু বাড়ছে। এছাড়া আমরা নিফটির মধ্যে যদি নিফটি 500-এর মধ্যে টপ লুজার দেখি, PGEL 14%-এর কাছাকাছি ফল, স্যাফায়ার 9.62, IDBI ব্যাংক 9%-এর কাছাকাছি, তেজাস নেটওয়ার্ক 8% এবং MRPL 8%-এর কাছাকাছি আজকের ডেটে মোটামুটি পতন হয়েছে। এই মুহূর্তে যদি আমরা কমোডিটি মার্কেটের দিকে দেখি, যেহেতু এই মুহূর্তে যে মার্কেটটা চলছে বিগত 2-3 মাস যাবৎ বা তার থেকেও একটু বেশি বলা যেতে পারে, সেটা পুরোপুরি কমোডিটি ড্রিভেন। কারণ কিছুদিন যাবৎ আমরা দেখতে পেলাম
যেখানে এই কপার প্রাইসকে বাড়তে, কোনো একটা সময় আমরা দেখলাম গোল্ডকে শুট আপ করতে। তো বিভিন্ন রকমের যে কমোডিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে বাড়ছে। ঠিক একইভাবে এনার্জি কমোডিটিস হিসাবে এই মুহূর্তে কিন্তু ক্রুড অয়েল এবং এই যে আমাদের ন্যাচারাল গ্যাস রয়েছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেটার মধ্যে বিশাল বড় পরিমাণ আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি। একটা সময়ে আজকের ডেটে ক্রুড অয়েল প্রায় $120 পার ব্যারেলের কাছাকাছি চলে গিয়েছিল, এবং সেই মানে আমি এটা যদি ব্রেন্ট ক্রুডের কথা বলি সেটা, এবং ন্যাচারাল গ্যাস প্রাইসও যথেষ্ট শুট আপ করেছিল। কিন্তু মার্কেটে একটা নিউজ আসে, নিউজটা হচ্ছে যে G7 যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তারা নিজেরা মিলে এই ক্রুডের পরিস্থিতিটা টোটাল বিচার করবে, এবং তারা অয়েল পরিস্থিতি নিয়ে তারা একটা মিটিং ডাকতে চলেছে আজকেই। তো সেই বিষয়টার উপর লক্ষ্য রেখে মার্কেট কিন্তু ক্রুড অয়েল প্রাইসকে যথেষ্ট পরিমাণে শার্পলি আজকে ওই 120 লেভেল থেকে পুরোপুরি একটা ডাউন করলো। এখন যদি আমরা গোল্ড প্রাইস দেখি, সিলভার প্রাইস দেখি বা আদার কমোডিটিস দেখি, সেগুলো মোটামুটি প্রত্যেকটাই 1% বা তার কাছাকাছিভাবে ডাউন। আজকে যে অ্যানালিসিসটা করব একটু, সেটা হচ্ছে নিফটির সাথে ক্রুডের যে রিলেশন, সেই রিলেশনটা। কারণ হচ্ছে এই মুহূর্তে ক্রুড ডিপেন্ডেন্ট একটা মার্কেট চলছে, তো এই মুহূর্তে ক্রুডের সাথে নিফটির কি রিলেশন সেটা দেখে নেওয়া যাক। আমরা যদি লাস্ট 5 থেকে 6 বছরের একটা হিস্ট্রি নিই, তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন ওয়ারটা হয়েছিল, সেই সময়ে কিন্তু ক্রুড প্রাইসকে আমরা শুট আপ করতে দেখেছিলাম। কারণ রাশিয়ান অ্যাসেটকে যখন ব্যান করা হয়েছিল বা এই টাইপের যে সিচুয়েশনসগুলো ছিল, সেই মুহূর্তেও কিন্তু ক্রুড কিন্তু রীতিমতো শুট আপ করেছিল, এবং সেই সময় আমরা যদি দেখি $120 পার ব্যারেলের কাছাকাছি গিয়েছিল। এখন যেটা ইম্পর্টেন্ট, সেই জায়গাতে আমরা যদি নিফটির বিহেভিয়ার দেখি, যখন ক্রুড এখানে শুট আপ করছে, যখন ক্রুড এই জায়গাতে শুট আপ করছে, সেই জায়গাতে আমরা নিফটিকে কিন্তু ফল করতে দেখছি। এখানে 3টে কালার আছে, একটা হচ্ছে ব্লু কালার হচ্ছে আমাদের ক্রুড অয়েল অর্থাৎ WTI, গ্রিন হচ্ছে ব্রেন্টও একটা ক্রুড অয়েল, এবং তার সাথে আমরা যদি দেখি এই জায়গাতে নিফটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা অরেঞ্জ কালারের। তো ক্রুড, ব্রেন্ট এবং WTI যখন শুট আপ করছে, অর্থাৎ ক্রুড অয়েল প্রাইস গ্লোবালি যখন শুট আপ করছে, সেই জায়গাতে কিন্তু আমরা নিফটিকে একটা ডাউন ট্রেন্ড দেখছি। আবার যে মুহূর্তে ক্রুড ফল করছে, সেই জায়গা থেকে নিফটির মধ্যে একটা আপ ট্রেন্ড শুরু হচ্ছে। তো এটা কিন্তু 2022-এও এই সেম ঘটনা আমরা দেখেছিলাম। আজকের ডেটে যদি আমরা দেখি, আজকের ডেটে সিমিলার ফ্যাশনের একটা মানে বিষয় দেখতে পেলাম, বা সেম জিনিসটাই আমরা এই ক্ষেত্রে দেখতে পেলাম। সেটা হচ্ছে কি, ক্রুড অয়েল প্রাইসকে আমরা মোর অর লেস সেম লেভেলটার কাছে গিয়ে একটা ড্রপ করতে দেখলাম। এবং যেহেতু এই ড্রপটা হলো, এই ড্রপটা হওয়ার বিহাইন্ডে ডেফিনেটলি এই যুদ্ধের যে আবহাওয়াটা রয়েছে, এবং সেই জায়গায় G7-এর বৈঠক, সেইটা মার্কেটকে একটা সামান্যতম কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি দিল, এবং সেই স্বস্তির কারণেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে একটা আপ মুভমেন্ট এলো, এবং সেই আপ মুভমেন্টটা যেটা লেটে এলো খুবই, এবং সেই আপ মুভমেন্টটা এলো কিন্তু ওই এক্স্যাক্টলি সেম টাইপের লেভেল থেকে। তো আমরা সেম কোরিলেশন দেখতে পাচ্ছি। ডেফিনেটলি এইখানে যে ক্রুড অয়েল প্রাইসের শুট আপের যে রিজনটা রয়েছে, সেটা ডেফিনেটলি আমাদের এই যুদ্ধ পরিস্থিতি, আর এই জায়গাতেও যে শুট আপটা হয়েছিল সেটাও কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণেই হয়েছিল। মেনলি যদি আমরা ক্রুডের নেচার বা বিহেভিয়ার দেখি, জেনারেলি যেটা দেখা যায়, এই $60 থেকে $70 এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ক্রুডের একটা বেস লেভেল, এবং $120 পার ব্যারেল এটা কিন্তু মোটামুটিভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল বলা যেতে পারে, বা একটা টপ লেভেল বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হয়, বা আজকে রাত্রে যদি আরও খারাপ কিছু নিউজ আসে, বা যদি এরকম পরিস্থিতি শুরু হয় যেখানে ইরান আবার নতুন করে ফ্রেশ অ্যাটাক করেছে ইউএসএতে, বা তার নেবারিং যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ সৌদি আরব থেকে শুরু করে দুবাই ইত্যাদি সিটিগুলোতে, মানে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে যদি বেশ বড় রকমের আবার কিছু অ্যাটাক করে, বা পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্রুড প্রাইসকে আমরা এই 120 লেভেলটা ভাঙতে দেখব। আর 120 লেভেলের ক্রুড যদি ভেঙে যায়, তাহলে সেই জায়গাতে কিন্তু আমরা অনেকটা বড় পরিমাণ আরও পতন দেখতে পারি। তবে আমার মনে হয় যে এই জায়গা থেকে একটা নেগোসিয়েশনস বা যুদ্ধ বিষয়টাকে একটা থামানোর প্রচেষ্টা চলবে, এবং যেটা এই G7 থেকে হোক বা যে কোনোভাবেই হোক, এটাকে করার একটা পরিকল্পনা চলবে। এনিওয়ে, আমি জাস্ট সেটা হোপ করছি, আর কিছুই না। তো যাই হোক, আজকের ডেটে যদি মার্কেটের আমরা নিউজ দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে সাডেনলি ক্রুড অয়েল প্রাইসের মধ্যে 25 থেকে 30%-এর কাছাকাছি জাম্প হয়ে গিয়েছিল। এর রিজনটা ছিল কি, ইরানের যে ক্রুডের যে
রিজার্ভার আছে সেখানে পুরো অ্যাটাক করা হয়েছে এবং সেই অ্যাটাকটা খুবই ভয়ঙ্করতম অ্যাটাক হয়েছে। এছাড়া তাদের একটা ওয়াটার রিজার্ভার বা একটা জলের যে জায়গা আছে, ওয়াটার ফ্যাক্টরি বলা যেতে পারে, সেখানেও মোটামুটিভাবে একটা অ্যাটাক হয়েছে। তো এইগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচারের অ্যাটাক বলে মনে করা হচ্ছে। এবং এর সাথে সাথে ইউএসএ আরেকটু অ্যাগ্রেসিভ মানসিকতা নিয়ে যে বিষয়টা বলতে চাইছে যে ঠিক আছে, যে গতকালের ভিডিওতে আমি যে ওয়ার ইকোনমিক্সের কথা বললাম, সেই ওয়ার ইকোনমিক্সটাকেও ইউএসএর পরে চেঞ্জ করতে চাইছে। তারা বলছে আমরা এরপর লেজার টেকনোলজি ইউজ করব এবং যেখানে একটা ওই $20,000 মিসাইলকে ভাঙতে আমাদের $10,000 খরচা হবে, তো আমরা এরপরে হাফ প্রাইসে পুরো গল্পটা শেষ করার দিকে যাব এবং যুদ্ধের যে ওয়ার ইকোনমিক্স সেখানে আমরা এগিয়ে থাকবো। তো এরকম বিভিন্ন রকমের নিউজ বলুন বা বিভিন্ন রকমের আপডেটস বলুন, এগুলো প্রতিনিয়ত আসছে আর এগুলোই কিন্তু মার্কেট ভোলাটিলিটিকে কনস্ট্যান্টলি বাড়াচ্ছে এবং আগামী দিনে বাড়াবে। যদি যুদ্ধটা থামার দিকে যায় বা কোনো রকম নেগোসিয়েশনের দিকে যায়, এই বিষয়টা কিন্তু কুল অফ হবে। বাট এই মুহূর্তে মার্কেট যেটা ফ্যাক্টর করেছে $120 পার ব্যারেল, এটাকে ফ্যাক্টর করা হয়ে গিয়েছে। এরপরে যদি ফার্দার রাইজ হয় তখন মার্কেট আবার পুনরায় পতন দেখাতে পারে। এনিওয়ে, যেটা আমি বলছিলাম, অয়েল প্রাইসের যে পুলব্যাক, সেটার বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে G7-এর মধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেটা নিয়ে আইইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন তারা এবং G7-এর যারা মেম্বার রয়েছেন অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই সমস্ত দেশের লিডারশিপরা মিলে ডিসাইড করবে যে ক্রুডকে কী করে হ্যান্ডেল করা যেতে পারে। এছাড়া ইরানের যিনি লিডার ছিলেন আলী খামানি, তার সন্তানকে অর্থাৎ মোজতাবা খেমানি, তাকে অ্যাকচুয়ালি এরপরে তারা লিডারশিপ হিসাবে ঘোষণা করেছে। এবং এর সাথে সাথে ইরানের যিনি ফরেন মিনিস্টার রয়েছেন অর্থাৎ স্পোক্স পারসন, তিনি অ্যাকচুয়ালি বলেছেন ইউএস যেটা করতে চাইছে, আমাদের দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে কেবলমাত্র অয়েলটাকে এক্সট্র্যাক্ট করার জন্য। তো এইগুলো হচ্ছে এই মুহূর্তে মার্কেটের একদম হট নিউজ। এছাড়া আরও দুটো ছোট ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। একটা হচ্ছে টিসিএস তার নিজের 7 জেমিনি এক্সপিরিয়েন্স সেন্টার লঞ্চ করতে চলেছে, অর্থাৎ আজকের ডেটে করেছে হচ্ছে ট্রয়, মিশিগানে। তো ওখানে একটা টিসিএস এবং গুগলের কোলাবোরেশনে এআই এর জন্য একটা নতুন জেমিনি ডেটা সেন্টার এবং জেমিনির একটা মানে রিসার্চ সেন্টার তারা বানিয়েছে এবং এটা নিয়ে আগামী দিনে ফার্দার এআই রিলেটেড কাজকর্মগুলো টিসিএস শুরু করছে। এছাড়া যদি আমরা দেখি, গেল এবং রেলটেল এদের দুজনের মধ্যে একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটা পরবর্তীকালে এই দুটো শেয়ারের মধ্যে একটা বুলিশনেস আনতে পারে। বাট সেটা ডিপেন্ড করছে মার্কেটের টোটাল রিকভারি এবং এই টোটাল মৌটার মধ্যে কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়টা। ওকে, তো এই ছিল আজকের ডেটের মার্কেটের জন্য টোটাল আপডেট। আজকের এর থেকে বেশি ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। আগামীকালের মার্কেটের জন্য যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা সম্পূর্ণভাবে নিউজ ড্রিভেন এবং নিউজ ড্রিভেনের সাথে সাথে আমরা মানে আজকে রাতে যেভাবে ডেটা ফ্লো হবে, ইউএস মার্কেট দেখুন, ক্রুড অয়েল প্রাইস দেখুন এবং তার সাথে সাথে আমাদের যেটা দেখতে হবে আগামীকাল সকালের এশিয়ান সেশন, এই সমস্তগুলোকে কোলাবোরেট করলে যদি মার্কেটের মধ্যে একটা ডাউন টার্ন, ফার্দার কিছু ব্যাড নিউজ আসে তাহলে মার্কেট ডাউন টার্নে যাবে। আদারওয়াইজ এখানে কিন্তু মার্কেটের একটা কনসলিডেশন হওয়া উচিত। ওকে, কারণ হচ্ছে এটা 24,000-এর একটা ক্রুশিয়াল লেভেল, এখানের থেকে একটা আমার যেটা মনে হয় এখানে একটা মানে কনসলিডেশন হওয়া উচিত, কারণ এটা যথেষ্ট ভালো একটা সিগনিফিক্যান্ট সাইকোলজিক্যাল নাম্বার। আর যদি যুদ্ধের জন্য আরও বড় ব্যাড নিউজ কিছু আসে বা যুদ্ধের জন্য বড় কোনো রকম কমেন্ট্রি আসে, সেক্ষেত্রে মার্কেটের মধ্যে ফার্দার ডাউনফল হতে পারে এবং সেক্ষেত্রে ক্রুড অয়েল প্রাইসকে $115 থেকে $120 উপরে কিন্তু উঠতে হবে। তো এই হচ্ছে টোটাল নিউজ। দেখা যাক আজকে G7 বৈঠকের কী আউটকাম আসে, সেই আউটকামের ওপর আগামীকালের মার্কেটটা সম্পূর্ণভাবে নির্ভর করছে। আজকের ভিডিওটাকে আর এখান থেকে দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।